তো একদম প্রথমে বেসিক ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করেছিলাম। সিস্টেম, সারাউন্ডিংস, টাইপস অফ সিস্টেমস আমরা পড়েছিলাম। তারপর থার্মোডাইনামিক প্রসেসেস ছিল, আর থার্মোডাইনামিক ভ্যারিয়েবলস আমরা পড়েছিলাম। এক্সট্রিনসিক, ইন্ট্রিনসিক, যেখানে আমরা দেখেছিলাম যে এক্সট্রিনসিক ভ্যারিয়েবলস আর বেসিক, ফলোইং দ্য বেসিক অ্যালজেব্রিক, কিন্তু ইন্ট্রিনসিক গুলো ফলো করে না। যেমন ধর প্রেশার বল, টেম্পারেচার বল বা ডেনসিটি বল, সেগুলো নর্মাল অ্যালজেব্রিক ফর্মুলা কিন্তু মেনটেন করে না। তো এরপর আমরা পড়েছিলাম থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম অ্যান্ড ওয়ার্ক ডান ইন আ গ্যাসিয়াস সিস্টেম। ওয়ার্ক ডান ইন আ গ্যাসিয়াস সিস্টেমটি ছিল খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের এখানে কেমিস্ট্রির সাথে একটা সার্টেন পয়েন্টে কিন্তু ডিফার করে যায়। কিসে ডিফার করে? কেমিস্ট্রিতে এক্সপেনশন যখন হয় তখন ওয়ার্ক ডানটাকে নেগেটিভ কনসিডার করে, আর কেমিস্ট্রি আর ফিজিক্সে সেটাকে পজিটিভ কনসিডার করি। এই পজিটিভ কনসিডারেশনের কারণ হচ্ছে একটাই, আমরা ওয়ার্ক ডান বাই দ্য গ্যাস আমরা ক্যালকুলেট করি। তো গ্যাসের প্রেশারটাকে যদি আমরা অবজার্ভ করি, সেটা কিন্তু যে ডিরেকশনে হচ্ছে, অ্যাক্ট করছে, এক্সপ্যানশনের সময় কিন্তু পিস্টন সেম ডিরেকশনেই মুভ করে। তাহলে অ্যাঙ্গেল বিটুইন দিস ফোর্স অ্যান্ড দ্য ডিসপ্লেসমেন্ট 0 ডিগ্রি। তাই জন্য ওয়ার্ক ডানটা এখানে কিন্তু আমাদের পজিটিভ। বাট কেমিস্ট্রির টার্মে যখন আমরা করব, কেমিস্ট্রি ইজ ওয়ার্ক ডান বাই দ্য সারাউন্ডিংস প্রেশার অন দ্য সিস্টেম। তাই ওখানে কিন্তু প্রেশারটা বাইরে থেকে নিচের দিকে কাজ করে, আর ডিসপ্লেসমেন্টটা যেহেতু ওপরের দিকে, তাই অ্যাঙ্গেলটা ওখানে 180 ডিগ্রি হয়ে যায়। এবং সেই জন্য ইন এক্সপ্যানশন কেমিস্ট্রিতে ওয়ার্ক ডানকে নেগেটিভ কনসিডারেশন নেওয়া হয়। ঠিক আছে, এরপর আমরা একটু ইন্ডিকেটেড ডায়াগ্রাম শিখেছিলাম। পিভি ডায়াগ্রাম, এক্সপেনশনস এর গ্রাফ, কন্ট্রাকশনের গ্রাফ করেছিলাম। ওয়ার্ক ডান ইন সাইক্লিক প্রসেস আমরা দেখেছিলাম। ক্লকওয়াইজ হলে আমাদের নেট ওয়ার্ক ডানটা হচ্ছে পজিটিভ, বাট অ্যান্টি ক্লকওয়াইজ হলে সেটা হয়ে যাবে আমাদের কাছে নেগেটিভ ওয়ার্ক ডান। আশা করছি এই জায়গাগুলো মনে পড়ছে তোদের। এরপর আমরা আইসোথার্মাল প্রসেস শুরু করেছিলাম। আইসোথার্মাল প্রসেসের বেসিক কনসিডারেশনটা হচ্ছে টেম্পারেচার শুড বি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো আর এক্সপেনশন আর কম্প্রেশনের গ্রাফটা আমরা এখানে দেখিয়েছি। আদার্স যে ইন্ডিকেটেড ডায়াগ্রামস গুলো হয় সেগুলো আমরা ড্র করেছি, আর ওয়ার্ক ডান ইন আইসোথার্মাল প্রসেস আমরা করেছি। যার ফাইনাল রেজাল্ট এসছে এনআরটি ইন্টু এলএন ভি টু মাইনাস ভি 1, যেখানে ভি 2 হচ্ছে ফাইনাল ভলিউম আর ভি 1 হচ্ছে ইনিশিয়াল ভলিউম। এবার এইখানে আরো একটা জিনিস আমাদের হয়, যেটা আমরা প্রেশারের টার্মে কিন্তু লিখতে পারি, সেটা আমি ওই দিন লিখিনি। তো আজকে আমি এখানে মেনশন করে দিচ্ছি। তো এটা ইজ ইকুয়ালস টু এনআরটি এলএন পি 1 মাইনাস পি 2, মানে ইনিশিয়াল প্রেশার ডিভাইডেড বাই ফাইনাল প্রেশার। যাই হোক, আইসোকোরিক প্রসেস, যেখানে আমার ওয়ার্ক ডানটা হচ্ছে জিরো, কারণ ডেল্টা ভিটা জিরো। আইসোবারিক প্রসেস বা আইসোবারিক প্রসেসের ওয়ার্ক ডানটা খুব সিম্পল, দ্যাট ইজ পি ইন্টু ডেল্টা ভি। যেহেতু প্রেশার কনস্ট্যান্ট থাকে, তাই এখানে আমাদের ইন্টিগ্রেশনের ঝামেলা পোহাতে হয় না। ঠিক আছে, এরপর আমি তোদেরকে একটা নিউমেরিক্যালস করিয়েছিলাম, আর কনসেপ্ট অফ ইন্টারনাল এনার্জি নিয়ে ডিসকাস করেছিলাম। এরপর আমাদের সেকেন্ড এর লেকচার স্টার্ট হয়েছিল এখান থেকে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স থেকে। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স করেছিলাম, তারপর জিরোথ ল করেছিলাম আমরা। জিরোথ ল এর পরে আমরা এখানে আবারও কিছু ডিফারেন্ট ডিফারেন্ট প্রসেসের জন্য ইন্ডিকেটেড ডায়াগ্রামস গুলো আমরা করেছিলাম। এবং লাস্টে আমাদের স্টার্ট হয়েছিল অ্যাডিয়াবেটিক প্রসেস। এই অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা এখানে ওয়ার্কডানটা ক্যালকুলেট করেছি অলরেডি, অ্যাডিয়াবেটিক প্রসেসে।
হ্যাঁ হ্যাঁ, দেখছি একটা মিনিট, ওটাই দেখছি। অ্যাডিয়াবেটিক প্রসেসে আমাদের এখানে আমরা প্রসেসে ইনিশিয়াল স্টেটমেন্টস করেছি, ওয়ার্ক ডান ইন অ্যাডিয়াবেটিক প্রসেস করেছি, হ্যাঁ এই তো পুরোটাই হয়েছে। এই যে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট ডেরিভেশনস, ওটাও আমরা লাস্ট ক্লাসে করেছি। তুই ছিলিস লাস্ট ক্লাসটায়? ভিডিওটা আমি আজকে দিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, এই যে ডিসকাশন অফ দ্য ফার্স্ট ল ইন ডিফারেন্ট প্রসেসেসও আমরা করে ফেলেছি। ঠিক আছে, এই যে আইসোথার্মাল প্রসেসের ডিটেল ডিসকাশন আগে করেছি, ওয়ার্ক ডানটাকে আরেকবার এখানেও করেছি, আর তারপর আমরা অ্যাডিয়াবেটিক প্রসেসটা করেছি। ঠিক আছে, তারপরে এই মেয়ার্স রিলেশনটাকে আমরা প্রুফ করেছি। ঠিক আছে, ওকে, মেয়ার্স রিলেশন আমরা প্রুফ করেছি, সিপি মাইনাস সিভি ইজ ইকুয়ালস টু আর, এই যে প্রুফটা, এটা আমরা করেছি। এবার আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে গিয়ে কি, পলিট্রপিক প্রসেস। ঠিক আছে, শুরু করছি পলিট্রপিক প্রসেস। পলিট্রপিক প্রসেস, এই যে পলিট্রপিক প্রসেসে কিন্তু neither the volume nor the pressure nor temperature কোনো কিছুই কিন্তু কনস্ট্যান্ট থাকে না, না এনার্জি, কোনো কিছুই কনস্ট্যান্ট থাকে না। এর জেনারেল এক্সপ্রেশন হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা, তো পি ভি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, ক্লিয়ার। আমরা পলিট্রপিক প্রসেসের জন্য তোর মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটিটা ক্যালকুলেট করি। মোলার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, যেটা হচ্ছে নর্মাল সি। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর কথা বলি, that q should be equals to delta u plus w, ঠিক কিনা? ডেল্টা কিউ কে আমরা এন সি ডিটি লিখতে পারি, চলবে, অসুবিধা নেই। এবার ডেল্টা ইউ যেটা আছে সেটা কি, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, কি তাই তো নাকি? ফর গ্যাসিয়াস সিস্টেম কি হবে রে? ফর গ্যাসিয়াস সিস্টেম ইউ ইজ entirely a function of temperature, ঠিক তো? অসুবিধা আছে? আচ্ছা, এবার এখানে যদি আমরা আইসোকোরিক প্রসেসের কথা বলি, আইসোকোরিক প্রসেস, সেখানে আমাদের ডেল কিউ ইজ ইকুয়ালস টু কি, অনলি ডেল্টা ইউ, কারণ ডেল্টা ডাব্লিউ তো জিরো আইসোকোরিক প্রসেসে। তাহলে ডেল্টা কিউ এখানে কত হবে, এন সিভি ডিটি ইজ ইকুয়ালস টু ডেল্টা ইউ। তাহলে ডেল্টা ইউ এর জন্য যে কোনো জায়গাতেই কিন্তু জেনারেল ফর্মুলা হিসাবে এন সিভি ডেল্টা টি কে আমরা ইউজ করতে পারি। তাহলে ফার্স্ট এর জন্য আমরা লিখবো এন সিভি ডিটি।
কারণ ডিটি অ্যামাউন্টের টেম্পারেচার চেঞ্জ হলে সেটা আইসোকরিক প্রসেস হোক, আইসোবারিক প্রসেস হোক, যে কোনো প্রসেসই হোক না কেন, ওর টোটাল ইন্টারনাল এনার্জি চেঞ্জটা কিন্তু প্রত্যেকটা কেসেই একই হবে। ক্লিয়ার? অসুবিধা নেই। আর তার সাথে ওয়ার্ক ডান মানে কি, পিডিভি। অসুবিধা আছে? নেই তো? এবার এখান থেকে যদি আমরা যাই, এখানে আমাদের কি আছে, একটু সাইডে লিখছি আলাদা করে। পি ভি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, কারেক্ট? তো আমি এখানে লিখতেই পারি ভি টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়ালস টু দ্যাট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই পি। তাই তো? হ্যাঁ কি না? আচ্ছা, ফর এনি আইডিয়াল গ্যাস পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, এই রিলেশনটা তো ট্রু অলওয়েজ, যে কোনো একটা পার্টিকুলার স্টেটের জন্য, তাই নয় কি? তাহলে 1/p ইজ ইকুয়ালস টু ভি বাই এন আর টি লেখা যেতে পারে, হ্যাঁ কি না? এলে লিখতে পারি। তাহলে এখানে আমরা লিখতেই পারি ভি টু দি পাওয়ার এক্স বাই কে ইজ ইকুয়ালস টু ভি বাই এন আর টি। ঠিক আছে? তাহলে এন আর টি ইজ ইকুয়ালস টু কে ভি টু দি পাওয়ার 1 - এক্স। চলবে? এবার এটাকে যদি আমি টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি, কার রেসপেক্টে? টি এর রেসপেক্টে, তাহলে কি পাবো? এন আর, এটা তো কিছু থাকবে না, কে কনস্ট্যান্ট, 1 - এক্স সামনে চলে এলো, ভি এর পাওয়ারে বসছে -এক্স, তারপরে হচ্ছে ডিভি ডিটি। অসুবিধা আছে? টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেছি, তাই শেষে ডিভি ডিটিটা ম্যান্ডেটারি। বোঝা গেল? তাহলে এন আর ডিটি ইজ ইকুয়ালস টু কি আসছে, যে 1 - এক্স কে বাই ভি টু দি পাওয়ার এক্স ইন্টু ডিভি। কে বাই ভি টু দি পাওয়ার এক্স টা কি বলতো? ঠিক তো নাকি? বল। ডিফারেন্সিয়েশনের পাওয়ারটা সামনে চলে আসে, ওই 1 - এক্স ছিল, ওটা পাওয়ারের সামনে চলে এলো, আর এই পাওয়ারটা 1 - 1 কেটে তাহলে এখানে হচ্ছে এন আর ডিটি ইজ ইকুয়ালস টু 1 - এক্স ইন্টু পি ডিভি। চলবে? তাহলে পি ডিভি ইজ ইকুয়ালস টু এন আর ডিটি বাই 1 - এক্স। অসুবিধা নেই? ঠিক আছে? এই যে রিলেশনটা যেটা বেরোলো, এটা আমি এখানে রিপ্লেস করবো। তাহলে কি লিখবো রে? এন সি ডিটি is equals to NCV dt plus
এরা ডিটি বাই 1 - x চলবে? ঠিক আছে। এনডিটি দুদিক থেকে কেটে যাবে, তাহলে সি ইজ ইকালস টু সিভি প্লাস আর বাই 1 - x। সিভি কত রে? সিভি, সিভির ফর্মুলা কি আছে? আর বাই গামা - 1 প্লাস আর বাই 1/6। এটা হচ্ছে ফর্মুলা ফর দ্য মোলার হিট ক্যাপাসিটি ফর পলিট্রপিক প্রসেস। বোঝা গেছে? না, ডেরিভেশন আসবে না। আমি ফাইনাল ফর্মুলা লিখে দিয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু লিখলাম না কারণ তোদের মনে অনেক প্রশ্ন থাকতো সেই জন্য। হুম, তুমি এটা আমি একটু দেখে নিই, নাহলে আমি সেকেন্ড ল দিয়ে স্টার্ট করে দেবো। সাইডে লেখাগুলোকে দেখাবো, লেখা হয়ে গেছে এগুলো। দেখ, ঠিক আছে। এই যে পুরোটাই তো দেখা যাচ্ছে। তুই কি মোবাইলে করছিস? স্ক্রিনটাকে রোটেট করা, অটো রোটেশনটাকে অফ কর, মানে অটো রোটেশনটাকে স্টার্ট করে দে, অটো রোটেট করা। হ্যাঁ। কিরে, কারোর কি কোনো ডাউট আছে? ওকে। দুটো অঙ্ক একটু তোদের সাথে ডিসকাস করে ফেলি, তাহলে একটু বোধহয় তোদেরও ভালো হয়, তাই না? গ্রুপে দিচ্ছি।
সবাই পেয়েছিস অঙ্কটা? করে ফেল দেখি। আর পরেতে তিনটে অঙ্ক দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে। বল। প্রথমে বল। অপশন ডি। দেখ, প্রথমে এবিটা তো তোর আইসোকোরিক প্রসেস। আইসোকোরিক প্রসেস মানে কি? তো ভলিউম কনস্ট্যান্ট, ঠিক তো? তাহলে তোর ওয়ার্কটা ওখানে জিরো, কারেক্ট। বিসি, বিসি হচ্ছে কি কি তোর আইসোথার্মাল প্রসেস, বিসি। তাই ওখানে ওয়ার্কডান কি হবে? এলএন V2/V1, তাই তো? আর লাস্টেতে দেখ পাসিং থ্রু অরিজিন এসি, স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য অরিজিন, তাই না? তার মানে ওটা হচ্ছে গিয়ে কি তোর আইসোবারিক প্রসেস, বুঝা গেল? ঠিক আছে। তারপর প্রশ্নটা কি বলেছে? When an enclosed perfect gas is subjected to an adiabatic process, its total internal energy do not change, its temperature does not change,
Its pressure varies universally as a certain power of its volume, and the product of its pressure and the volume is directly proportional to the absolute temperature. বল এর মধ্যে কোনটা কারেক্ট? অপশন সি কারেক্ট। এটা কে বললি? ওকে। নাম্বার 8 কি বলেছে? The internal energy of an ideal gas decreases by the same amount as the work done by the system. কি হবে? এটা কি ধরনের প্রসেস? নিজের ইন্টারনাল এনার্জিকে ইউজ করে ওকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, এক্সটার্নালি কোনো এনার্জি ওকে সাপ্লাই করা হচ্ছে না, ঠিক তো? তাহলে এটা কি হলো? তোর একটা অ্যাডিয়াবেটিক প্রসেস, কারেক্ট? চলো হুম, এবার আমরা করবো হিট ইঞ্জিন, ঠিক আছে? তারপর সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সে ঢুকবো। আগে হিট ইঞ্জিনটা কি সেটা তুই জেনে নে। হিট হিট ইঞ্জিন প্রাইমারিলি তিনটে জিনিস নিয়ে তৈরি। যার মেইন পার্ট হচ্ছে একটা সোর্স, যেটাকে আমরা বলছি সোর্স, সোর্স অফ হিট অর টেম্পারেচার। আরেকটা পার্ট আছে যাকে আমরা বলছি সিঙ্ক, T2। ওকে, মাঝখানে যদি আমরা কোনো ওয়ার্কিং সাবস্টেন্স কে রাখি, সেই ওয়ার্কিং সাবস্টেন্স সোর্স থেকে হিট নেবে, এই যে অ্যাবজর্বড হিট Q1 তার একটা পার্ট ও ওয়ার্কে কনভার্ট করে, and rest of the energy will be left to the sink, that is Q2। তাহলে কনজারভেশন অফ এনার্জি থেকে আমরা কি বলছি? W should be equals to Q1 minus Q2। কোনো অসুবিধা আছে বুঝতে? Q1 minus Q2। তাহলে আমার এই সিস্টেমের এফিসিয়েন্সিকে আমরা কি করে মেজার করব? Efficiency eta is equals to work done by input, ঠিক আছে?
তাহলে ওয়ার্ক ডান কি আছে Q1 মাইনাস Q2 বাই Q1, সেখান থেকে কি আসছে 1 মাইনাস Q2 বাই Q1। অসুবিধা আছে? ক্লিয়ার? একটা অঙ্ক দিচ্ছে কর। পেয়েছিস প্রীতি? হ্যাঁ, শুধুই দিয়েছি, অঙ্কটা দেখ বোঝা গেছে কিনা সেটাই জিজ্ঞেস করছি। ডান। আমরা সেকেন্ড লতে ঢুকি। সেকেন্ড ল, প্রাইমারিলি ফার্স্ট লয়ে কিছু ড্রব্যাকস রয়েছে। ফার্স্ট ল কোন সিস্টেমের ডিরেকশন অফ হিট ফ্লোকে মেনশন করে না। কোন ডিরেকশনে স্টার্ট হবে, কোন ডিরেকশনে এন্ড হবে, সেসব কিছু মেনশন করে না। বুঝা গেল? এইসব স্টেটমেন্ট গুলোকেই সলভ করতে দুটো স্টেটমেন্ট আমাদের কাছে আছে, একটা হচ্ছে ক্লসিয়াস আর হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক। ক্লসিয়াস ক্লসিয়াস স্টেটমেন্ট কি বলছে? It is impossible to transfer heat from Clausius, Clausius. It is impossible to transfer heat
from lower temperature body to higher temperature body without doing any work on the system. Okay? আর সেকেন্ড ডেটটা হচ্ছে কেলভিন প্ল্যাঙ্ক সিস্টেম। কেলভিন প্ল্যাঙ্ক স্টেট। It is impossible for any system to convert the whole energy into work. বেসিক্যালি তুই যদি আইসোকোরিক প্রসেসের জন্য ফার্স্ট লকে অবজার্ভ করিস, তো ফার্স্ট ল আইসোকোরিক প্রসেসে ওয়ার্ক ডান জিরো, টোটালটাই তো চলে যাচ্ছে ইন্টারনাল এনার্জি। আইসোথার্মাল প্রসেসের জন্য যদি তুই বলিস, আইসোথার্মাল প্রসেসে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে তো টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ইন্টারনাল এনার্জি কোনো চেঞ্জেস হবে না। তাহলে for isothermal process total heat energy which has been given to the system will be totally converted into work, যেটা কখনোই প্র্যাকটিক্যালি পসিবল নয়। তাই জন্য কেলভিন প্ল্যাঙ্ক সেই লটাকে এইভাবে স্টপ দিয়েছে। কোনো অসুবিধা আছে? এবার আর ক্লসিয়াস স্টেটমেন্টটা কি বলছে? অবভিয়াসলি তোদের তো নিচে, বাড়ির নিচে একটা জলের ট্যাঙ্কার আছে, তুই কি পাইপ দিয়ে ওপরে ট্যাঙ্কির সাথে কানেক্ট করে দিলেই সে অটোমেটিক্যালি কি তোর জলটা উঠতে শুরু করে দেবে? তা তো নয়, তাই না? তোকে তো তার জন্য একটা কি করতে হয়, পাম্প ইউজ করতে হয়, ওয়াটার পাম্প, যে লোয়ার পয়েন্ট থেকে আপার পয়েন্টে হিট ওয়াটারটাকে ট্রান্সফার করবে। তো এখানে আমাদের ওয়াটার পাম্প যে আছে তাকে আমরা এনার্জিটাকে প্রোভাইড করছি বা ইলেকট্রিক্যাল এনার্জি, যে কারণে আহ, তোর জলটা তোর ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইউজ করে লোয়ার পয়েন্ট থেকে হায়ার পয়েন্টে ট্রান্সফার। বোঝা গেল? অসুবিধা নেই? বুঝেছিস তো? এই হচ্ছে মেইনলি দুটো স্টেটমেন্ট। এবার আমরা যেটা করব, এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট একটা ডেরিভেশনস কাম স্টেটমেন্ট, সেটা হচ্ছে তো কার্নট হিট সাইকেল। কার্নটস থিওরেম। ওকে, আমি একটু কার্নট হিট ইঞ্জিনটাকে, মানে কার্নট হিট ইঞ্জিন আর কার্নট থিওরেম ফার্দার জিনিসগুলোকে
আর আমি স্টেটমেন্টে লিখলাম না, কারণ অলরেডি আমার এখানে লেখা রয়েছে, তো আমি এটাকে একটু ইউজ করছি। ঠিক আছে, ওকে। আমাদের কার্নো যে সাইকেলের কথাটা বলেছিল, সেটা একটা রিভার্সেবল সাইকেলের কথা বলেছিল। ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের এখানে চারটে স্টেপ আছে, লেখা আছে, দেখতে পাচ্ছিস। নাম্বার ওয়ান, আইসোথার্মাল এক্সপ্যানশন। নাম্বার টু, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন। নাম্বার থ্রি, আইসোথার্মাল কম্প্রেশন। অ্যান্ড নাম্বার ফোর, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। ঠিক আছে, প্রত্যেকটা প্রত্যেকটা স্টেজের মুভমেন্টের ওপর আমাদের একটা কন্ডিশন আছে, যে কোনখানে আমরা ঠিক কতটা কম্প্রেস করব বা কতটাকে এক্সপেন্ড করব। সেটা কে ডিসাইড করে দেবে? আমাদের সারাউন্ডিংস এর টেম্পারেচার ডিসাইড করে দেবে। ঠিক আছে, ইনিশিয়াল স্টেজে এ পয়েন্টে লেট আস কনসিডার যে ওর প্যারামিটার্স গুলো ছিল P1, V1, T1। ঠিক আছে, বি পয়েন্টে যখন পৌঁছেছে, দেখ তো প্রসেসটা কি ছিল? আইসোথার্মাল এক্সপ্যানশন, ঠিক কি না? আইসোথার্মাল এক্সপেনশন মানে আমার টেম্পারেচারে কোনো চেঞ্জেস করা যাবে না। যাবে কি? যাবে না তো। তাহলে এই পয়েন্টে আমার যা টেম্পারেচার ছিল P1, V1, T1, বি পয়েন্টের টেম্পারেচারটা সেম হবে, প্রেশার আর ভলিউমটা চেঞ্জ হতে পারে, অসুবিধা নেই। কারেক্ট। এরপর আমাদের অ্যাডিয়াবেটিক এক্সপেনশন। আচ্ছা, অ্যাডিয়াবেটিক্যালি যদি আমি কোনো সিস্টেমকে এক্সপ্যান্ড করি, তাহলে তার টেম্পারেচারটা ডিক্রিজ করবে না ইনক্রিজ করবে বলতো? অ্যাডিয়াবেটিক্যালি মানে আমি এক্সটার্নালি কোনো হিট সাপ্লাই করছি না, এবং সিস্টেমটাকে আমি কি করছি? এক্সপ্যান্ড করছি, মানে ওর ভলিউম ইনক্রিজ করছে। মানে ওয়ার্ক ডান বাই দ্য গ্যাসিয়াস সিস্টেমটা যদি পজিটিভ হয়, তাহলে সেই এনার্জিটা কে সাপ্লাই করবে? ওর ইন্টারনাল এনার্জি। তাহলে ওর ইন্টারনাল এনার্জি কমবে। ইন্টারনাল এনার্জি কমবে মানে ওর টেম্পারেচারটা কমতে বাধ্য। বোঝা গেল? অসুবিধা আছে পয়েন্টটা? তাহলে এখান থেকে আমাদের ফাইনাল যে টেম্পারেচারটা থাকবে, সেটা হচ্ছে আমার সিঙ্ক সিস্টেমের যে টেম্পারেচার, সেই টেম্পারেচারটা অবধি যতক্ষণ না পৌঁছচ্ছে, ততক্ষণ আমাদের অ্যাডিয়াবেটিক্যালি এক্সপেনশনটাকে চালিয়ে যেতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। তাহলে এই পয়েন্টে আমার ভ্যালু গুলো হচ্ছে P4, V4, T3। আমি T3 কেন নেবো? T2 হবে, এখানে ভুল লিখেছি। এটা T1, T2, T2। বোঝা গেছে? অসুবিধা আছে? ডিউরিং আইসোথার্মাল এক্সপেনশন ও সিস্টেমে হিট অ্যাবজর্ব করেছে, দ্যাট ইজ Q1। আর ডিউরিং আইসোথার্মাল কম্প্রেশন ও হিট রিজেক্ট করেছে, দ্যাট ইজ Q2। অসুবিধা আছে? অ্যাডিয়াবেটিক এক্সপেনশন বা কম্প্রেশনের সময় কোনো রকম হিটের ট্রান্সফার হয়নি, তাহলে সেটা আমার কোনোভাবেই এফিসিয়েন্সি ক্যালকুলেশনে হেল্প করবে না। করবে কি? করবে না তো। কি হলো বলতো, লেখাটা মুছে যাচ্ছে না কেন?
আমি যাই হোক পাশে করছি, ঠিক আছে? ওকে, তাহলে আমাকে Q1 আর Q2 তে জানতে হবে তো। আমার তো এফিসিয়েন্সি এটা ইজ ইকুয়ালস টু কি, 1 - Q2/Q1 তো, ঠিক তো? তাহলে Q1 Q2 টা বার করি, প্রথমে Q2 কে বার করে নি, বা Q1 কি হবে রে, আইসোথার্মাল তো। তাহলে কোন ইন্টারনাল এনার্জি চেঞ্জ নেই, তাহলে Q1 শুড বি ইকুয়ালস টু NR। Q1 হচ্ছে এইদিকে, তো টেম্পারেচার হচ্ছে T1, তারপর ln V2/V1। অসুবিধা আছে? আর Q2 কি হবে, nRT2 ln V4/V1। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক রিলেশনস গুলো একটু লিখে রাখি যদি, যেহেতু বিসি একটা অ্যাডিয়াবেটিক কার্ভ, তাই তো নাকি রে? তাহলে কি লিখবো, P2 V2 to the power গামা ইজ ইকুয়ালস টু, আচ্ছা, আমি এখানে পি আর ভি এর রিলেশন না নিয়ে আমরা টি আর ভি এর রিলেশনটা নিতে পারি। টি আর ভি এর রিলেশনটা কি ছিল বলতো, অ্যারিথমেটিক সিস্টেমের জন্য isothermal process, Ogden isothermal process, PV to the equals to constant। আচ্ছা, টি ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাই তো? তাহলে সিস্টেমটা হচ্ছে আমার এরকম। প্রথমে হচ্ছে T1 V2 to the power গামা মাইনাস ওয়ান ইজ ইকুয়ালস টু T2 V3 to the power গামা মাইনাস ওয়ান। আর ডি এর জন্য কি হবে, T2 V4 to the power গামা মাইনাস ওয়ান, T1 V1 to the power গামা মাইনাস ওয়ান। এই দুটোকে রেশিও নিলে কি হবে বলতো, 1/2। V2/V1 is equals to V3/V4। অসুবিধা আছে? ক্লিয়ার তো নাকি? হ্যালো? ওকে, Q1 হচ্ছে অ্যাবজর্পশন, Q2 হচ্ছে রিজেকশন। তাহলে অ্যাবজর্পশনকে যদি পজিটিভ কনসিডার করি, রিজেকশনকে আমার নেগেটিভ কনসিডার করা উচিত। তাহলে এটা ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি আসছে আমার, nR T2 ln V3/V4। ওকে, রেডি। তাহলে এবার আমাদের এফিসিয়েন্সি ক্যালকুলেট করা যাক। 1 - Q2/Q1 ইজ ইকুয়ালস টু 1 - Q2 কি আছে, nR T2
ln v3 by v4 whole divided by nr t1 ln v2 by v1। অলরেডি আমাদের যে রিলেশনটা প্রুভ হয়ে আছে সেটা হচ্ছে v2 by v1 is equals to v3 by v4, মানে ln টার্মটা আমার ক্যান্সেল করে বেরিয়ে গেল, nr nr আমার কেটে বেরিয়ে গেল, তার রইল 1 মাইনাস t2 by t1। এটা হচ্ছে আমাদের কাছে এফিসিয়েন্সি অফ আ কার্নটস ইঞ্জিন। এই প্রুফটা কিন্তু পরীক্ষায় বারবার করতে দেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। এবার আসছে আমরা কার্নটস থিওরেম। কার্নটস থিওরেমে কি বলছে? Heat engines that are working between two heat reservoirs are less efficient than the Carnot engine, Carnot heat engine that is operating between the same two reservoirs। মানে এটা রিজার্ভিয়ারও বলতে পারিস বা টেম্পারেচারও বলতে পারিস। ধর আমার সোর্সের টেম্পারেচার 300 কেলভিন আর সিঙ্কের টেম্পারেচার 100 কেলভিন। তাহলে এই 100 এবং 300 এই দুটো টেম্পারেচারের মধ্যে কার্নট ছাড়া আমরা আর যে কোনো তোর হিট রিভার্সেবল সিস্টেম কি কাজে লাগাই না কেন, তাদের প্রত্যেকের এফিসিয়েন্সি কার্নটস হিট ইঞ্জিনের চেয়ে কম হবে। ক্লিয়ার? এই স্টেটমেন্টটা পরীক্ষা কিন্তু লিখতে হবে। লাস্ট টপিক অফ থার্মোডাইনামিক্স, দ্যাট ইজ কার্নট রেফ্রিজারেটর। কার্নট রেফ্রিজারেটরটা হচ্ছে গিয়ে কি তোর রিভার্স প্রসেস, লো টেম্পারেচার বডি থেকে হাই টেম্পারেচার বডিতে তোর হিট ট্রান্সফার করা। তো সেটা করে কি করে? তোদের ফ্রিজের দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে কম্প্রেশন পয়েন্ট আর একটা হচ্ছে গিয়ে এক্সপেনশন ভালভ। তো প্রথমে আমাদের যে কোনো একটা পয়েন্ট দিয়ে শুরু করতে হবে, যেহেতু এটা একটা সাইক্লিক প্রসেস, যে কোনো একটা পয়েন্ট দিয়ে আমাকে শুরু করতে হবে। তো প্রথমে ধরলাম এই যে রেড পাইপ যেটা দেখছি সেটা হচ্ছে হাই টেম্পারেচার পাইপ। তো হাই টেম্পারেচার পাইপ থেকে রুম টেম্পারেচারে, নর্মাল যে রুমের টেম্পারেচার ধর 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, সেই তাতে কিছু পরিমাণ এয়ার এক্সপেনশন ভালভের মধ্যে গেল। এবার এক্সপেনশন ভালভে কি হবে? গ্যাসটা এক্সপ্যান্ড করবে। এক্সপেনশন কতক্ষণ পর্যন্ত চলবে? যতক্ষণ না আমার প্রেসক্রাইব টেম্পারেচার, যেটা আমি ফ্রিজে যে টেম্পারেচারটাকে সেট করে রেখেছি, সেই টেম্পারেচার যতক্ষণ না রিচ করছে ওর এক্সপেনশন ততক্ষণ চলবে। যেই ও আমার সেট করা টেম্পারেচার রিলিজ করবে, সেই কোল্ড এয়ারটা এই ব্লু পাইপের ভেতর দিয়ে পুরো ফ্রিজের ভেতরটা ঘুরে আস্তে আস্তে ও কম্প্রেশনের দিকে নেমে যাবে। যেহেতু ও এখন ফ্রিজের মধ্যে এখান দিয়ে ঘুরে গেল, তাই ও কিছুটা হিট এক্সচেঞ্জ করে যখন বাইরে বেরিয়ে আসছে, তখন ওর টেম্পারেচার কিন্তু আর আমার প্রেসক্রাইব টেম্পারেচারের কাছাকাছিতে নেই। এবার ওটা কি করলো? ও কম্প্রেশনের মধ্যে গেল। কম্প্রেশনে কি হলো? অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হলো, মানে ওর টেম্পারেচারটা হু হু করে বাড়লো। এবার বাইরে যে অ্যাটমসফেরিক টেম্পারেচার 30 ডিগ্রি সেলসিয়াস, তার চেয়েও বেশি টেম্পারেচারে কম্প্রেশন ওই এয়ারটাকে এই রেড পাইপের মধ্যে রিলিজ করে, যাতে ওকে যখন আমরা এখানে ফ্যান থাকে বা অনেকগুলো টার্নস থাকে, যখন এই পাইপের ভিতর দিয়ে ওটা যায়, তখন সে আস্তে আস্তে হিটটা রিজেক্ট করে রুম টেম্পারেচারে এসে আবার মিট করে কম্প্রেসরে। বোঝা গেল? অসুবিধা আছে? এখানে আমাদের সিস্টেমে ইনপুট কি আছে? ইনপুট হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল এনার্জি। ফ্রিজের জন্য ম্যাক্সিমাম জায়গাতে এখন ইলেকট্রিক্যাল এনার্জি চলছে। সো ডাব্লিউ অ্যাজ দ্য এনার্জি ইনপুট, যে এনার্জিটা আমরা ইনপুট দিলাম, ঠিক আছে, তার জন্য ও কি করছে? লো টেম্পারেচার বা সিঙ্ক থেকে, সিঙ্ক সোর্স, সিঙ্ক থেকে Q2 অ্যামাউন্টের হিটকে অ্যাবজর্ব করে Q1 অ্যামাউন্টের হিট ও সোর্সে রিলিজ করছে। বোঝা গেল? তাহলে এখানে আমি ডেফিনেটলি লিখতে পারি
W is equals to Q1 minus Q2। অসুবিধা নেই বুঝতে? ক্লিয়ার? এবার এখানে আমরা এফিসিয়েন্সির বদলে ইউজ করি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স, যেটাকে কে দিয়ে ডিনোট করা হয়। তো অবভিয়াসলি সেটা হচ্ছে কতটা হিট ও এক্সট্রাক্ট করছে, আর তার জন্য আমাদেরকে কতটা এনার্জিকে স্পেন্ড করতে হচ্ছে। এই দুটো রেশিওটাকে আমরা বলছি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স। এরও ফাইনালি কি কোএফিসিয়েন্ট অফ পারফরমেন্স এর ফর্মুলা, সেটা কোয়াইট সিমিলার টু দ্য এফিসিয়েন্সি। এটা হচ্ছে T2 বাই 1 মাইনাস T2। ওখানে জিনিসটা রিভার্স থাকে, আর কিছুই না। ক্লিয়ার? বোঝা গেছে? কারোর কোনো ডাউট আছে এখন পর্যন্ত?